দার্জিলিং এর বুকে এখন একটা সুন্দর বিকেল, রাত এগিয়ে আসছে একটু একটু করে। রঙ্গিত টি গার্ডেনে 2 কাপ চা পান করে আমরা বেশ ফুরফুরে মেজাজে চলে এলাম দার্জিলিং মেলে। বহু চেষ্টা করেও বারবার কাঞ্চনজঙ্ঘার দেখা আর মেলে না, সেই আক্ষেপ তো আছে। তবে এখন যে পরিবেশটায় হাঁটছি এটাও কিন্তু মন্দ নয়। চারিদিকে মেঘ আর কুয়াশা, অন্যদিকে প্রায় নির্জন রাস্তা, নাম না জানা পাহাড়ি পাখির কিচির মিচির, সব মিলিয়ে বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। চা বাগান থেকে চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে আর একটু ছোটোখাটো টিফিন করে তারপরে আমরা আবার ওই দার্জিলিং চকে চলে এসেছিলাম। ওখান থেকে আমরা আবার ঘুরে 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 মানে রাজভবনের সাইডটা দিয়ে যে রোডটা চলে গেছে আবার চক পর্যন্ত, ওই পুরো রাউন্ড একবার ঘুরলাম। তারপরে এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দির তো আমি আগেও দেখে এসেছি, আমার চ্যানেলে সেই ব্লগটা একদম ডিটেলে দেওয়া আছে মহাকাল মন্দিরে। যদিও তখন খুব সন্ধে হয়ে গেছিলো, কিন্তু প্রশান্তবাবু কিন্তু মহাকাল মন্দিরটা দেখেননি, তো আমি ওই জন্য বললাম মহাকাল মন্দিরটা খুব সুন্দর। ওখানে হিন্দু বৌদ্ধ সমস্ত ধর্মের আপনি একটা কম্বিনেশন পাবেন। চলুন মহাকাল মন্দিরটা দেখে আসি। চারিদিকে কুয়াশা, আর এই কুয়াশা ঘেরা পথে আমরা হাঁটা শুরু করে দিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এসে গেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে মহাকাল মন্দিরে। এই রাস্তাটা দিয়েই উঠে যেতে হয়। ঘন্টা বাজানোর পর্ব শেষ, এবার ওপরে ওঠার পালা। ঢালু জায়গাটা দিয়ে ওপরে উঠতে হচ্ছে, তাতেই পুরো নাভিশ্বাস বেরিয়ে গেল। ও দারুণ, মনে হচ্ছে যে বুকের পাঁজরা ফাটিয়ে হৃৎপিণ্ডটা বাইরে চলে আসে। উঠতে ভালো লাগছে। ও ভালো, মানে সব কার্বোহাইড্রেট ঝরে গেছে, মেদ ভেদ যা ছিল সব ঝরে চলে গেছে। ও আর শ্বাসনালী পরিষ্কার হয়ে গেছে, যা শ্বাস নিতে হচ্ছে আর কি, নালিতে আর অবশিষ্ট কিছু নেই। বাপরে বাপ, ডেলি একবার করে উঠলে মোটামুটি মেদহীন শরীর হয়ে যাবে। অবশেষে বহু কষ্ট করে উঠে এলাম মহাকাল মন্দিরের উপরে। মন্দিরে তো যাব, তবে তার আগে একটু গুহা দর্শনে যাচ্ছি। মহাকাল গুহা। গুহার ভেতরটা বেশ অন্ধকার দেখে একটু ভয় ভয় লাগলো, তাই আর মুখ বাড়ালাম না। এদিকে ওরে বাবা, গাছে বসে আছে বানর, এদিক ওদিক তাকাচ্ছে, কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে এলাম আর কি। অ্যাকচুয়ালি আগের বার যখন এসেছিলাম তখন পুরো সন্ধে হয়ে গেছিল, পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখিনি। এটা অ্যাকচুয়ালি অবজারভেটরি হিল। এই অবজারভেটরি হিলের যে জায়গাটা মানে যে চত্বরটা, সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, বেশ কয়েক একর। হ্যাঁ বেশ কয়েক একর তো অনেক দূরের কথা। আরো এটাকে মানে এটা কি বলে, মাপের এককটা অনেক বড় কিছু হওয়া দরকার। 15 একরের মতো জায়গা। এই যে দেখুন, একটা সিঁড়ি দিয়ে উঠলাম, আবার কোথা থেকে কোন দিক দিয়ে কোন সিঁড়ি চলে যাচ্ছে বোঝা খুব মুশকিল। আমরা আবার একটা নতুন সিঁড়ি পেয়ে গেছি এখন। মহাকাল মন্দির মানে আমি উঠতে পারছি না, মানে আমরাই উঠতে পারছি না, জীব একদম বেরিয়ে যাচ্ছে, হাঁফি হাঁফি কোন রকমে উপরে উঠলাম। তবে এই রং বেরঙের পতাকাগুলো কিন্তু মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। যাই হোক, যতটুকু জানতে পারলাম 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিং নামে একজন লামার উদ্যোগে এই মন্দিরটা নির্মিত হয়েছিল। এই মন্দিরটা প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে সাথে মা কালী, হনুমান, গণেশ এবং ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। পরে জানতে পারলাম আসলে এই মন্দিরটা নির্মিত হয়েছিল 1765 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে গোর্খা সেনাদের আক্রমণে এই গুম্ফাটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তারপর আবার 1782 খ্রিস্টাব্দে এই মন্দিরটাকে সংস্কার করা হয়। তবে একটা কথা বলে রাখা ভালো, যে জায়গাটিকে এখন আমরা মহাকাল মন্দির হিসেবে চিহ্নিত করছি, এখানে কিন্তু আগে বৌদ্ধ মঠ অবস্থিত ছিল। ভুটিয়াদের কাছে এটা এখনো পর্যন্ত একটা পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। এগুলো আমাদের কাছে নিছক রঙিন পতাকা হলেও এগুলোর কিন্তু ধর্মীয় গুরুত্ব রয়েছে। এই যে ঘন্টা, ও এই দিক দিয়ে আগের বারে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে। আমরা এসছি উল্টো দিক দিয়ে, এইবারে এই দিকটা দিয়ে এসেছিলাম। তারপরে এই দিক দিয়ে এইখানটা দিয়ে এসে আমরা চলে গেছিলাম এই জায়গাটা দেখে ওই দিকে। এতক্ষণে বুঝতে পারছি। এই তো সেই জায়গাটা পেয়ে গেছি। পেছনে পেছনে আসছে। জয় শ্রী শ্রী মহাকালের জয়। আরে এইটাই মূল মন্দির। এই যে
এইখানে, হ্যাঁ এই জায়গাটা। যান জুতো টুতো খুলে উঠুন। এইখানে ব্যাগটা থাকবে। হ্যাঁ, কি করে যাচ্ছেন বলুন তো? মহাকাল আর বৌদ্ধ মিশে মহাবৌদ্ধ হয়ে গেছে। মহাকাল আর বৌদ্ধ এই মিলে মহাবৌদ্ধ। কি নতুন কোনো ধর্মের মন্দির নাকি? না না, নতুন ধর্ম না, এটা সব ধর্মের কম্বিনেশন করা একটা ভালো মন্দির। দেখতে পাচ্ছি, আর কি আছে? আরো আছে, অনেক আছে, আপনি যান না ভিতরে। এই তো হিন্দুদের সমস্ত দেবতা আছে এখানে, যান ভিতরে গিয়ে দেখে আসুন। হিন্দুদের সমস্ত দেবতা? তো 528টা না কত আছে? না না, 333 কোটি আছে। নামার সময় প্রবলেম আছে নাকি? আর না, এখন প্রবলেম নেই, এখন ছুটে ছুটে গুড়িয়ে গুড়িয়ে চলে যাবো। হ্যাঁ, ওই তো ঢালু হলে নামতে তো ভালো লাগবেই। এই রাস্তাটা ওঠার সময় কঠিন কাজ, নামার সময় সহজ। নিচে নামাটা খুব সহজ। মেল রোডের একদম পাশ দিয়ে একটু নিচের দিকে ঢালু হয়ে যে রাস্তাটা নেমে গেছে, এইটাই হচ্ছে সেই রাস্তা যেটা এই মুহূর্তে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের বাড়ি। কিন্তু দীর্ঘদিন ধরেই, যেটা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, যে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, খোলার লোক নেই, মেনটেনেন্সের লোক নেই, সেই জন্য এটা খোলাই হয় না। এটা একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে সেই মিউজিয়ামটাও বন্ধ হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক কর্মী নাকি আইনজীবী, কি বলবেন চিত্তরঞ্জন দাস নামের এই মানুষটা সম্পর্কে? মেলের পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে সেটা ধরে মিনিট 5 গেলেই এই বাড়ির দেখা মিলবে। এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভিন্ন ব্যবহৃত জিনিসও এখানে রয়েছে, তবে সংস্কারের অভাবে এখন গেট সব সময় বন্ধ। তালা বন্ধ এই বিরাট বাড়িটাকে দেখে একটু কষ্টই হলো। এটার তালা কি কোনোদিন খুলবে কি জানি। আর এখানে এসে যেটা এইখানে দেখতে পাচ্ছি, যে এখানেই তিনি মারা গিয়েছিলেন 1925 সালের 16 জুন। দার্জিলিং চক থেকে আমরা এখন ওই মহাকাল মার্কেটটা যেখানে আছে গোর্খা টেরিটোরিয়ালের সামনে, ওখানে চলে এসেছি। প্রচুর স্ট্রিট ফুডের দোকান এখানে আছে। আর আমাদের অস্মিতাদি এখন এই শেফালে না কি যেন খাচ্ছে, খেয়ে দিয়ে অস্মিতাদি বলবে যে এটা কেমন। বিখ্যাত ফুড ব্লগার অস্মিতাদি। অস্মিতাদি খাও খাও, আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি আবার। বলো কেমন লাগছে খেতে? দারুণ দারুণ টেস্ট। ধোঁয়া উঠছে, একদম গরম। দার্জিলিং এলে আবার এই শেফালে খাবে তো এরপরে? এলেই খাবো। আর একজন স্পন্সরকে না দেখালে আবার খারাপ লাগবে। কালকেও খেয়েছিলাম, এই ভদ্রলোক স্পন্সর, ভালো স্পন্সর পেয়ে গেছি। এই যে বলুন কেমন খেতে? দারুণ। তবে এই যে ঝাল চাটনিটা আছে না, পেটে যাওয়ার পর যখন আউটলেট হবে ভাবতে হবে কি হবে। আউটলেট এই যে সেই ঝাল চাটনি, এই ঝাল চাটনি যেটাতে আউটলেট হবে। এই শীতের দেশে এসেও আমাদের কপাল দিয়ে ঘাম দিচ্ছে, এত ঝাল হবে। চাটনিটা খাওয়ার আগে ভাবতে হবে। এটার নাম শেফালি। মোমো, ম্যাডাম পেপার। এইটার নাম হচ্ছে ডাম্পলিং। এখন এটা খেতে এসেছি, ভেতরে নাকি চিকেনের পুর আছে। দেখা যাক, আমাদের অস্মিতাদি ফুড ব্লগার আছে, খেয়ে খাবে আর একটা করে বলবে রিভিউ কেমন হচ্ছে। এই যে ব্যাপারটা সাজানো হচ্ছে। ধরো অস্মিতাদি, ধরো। চলো জয় মা বলে মুখে তুলো দেখি। না, গরম আছে, তোলা যাবে না। হ্যাঁ গরম তুলে, প্রচুর গরম। মাংস মাংস মাংস, বাহ দারুন দারুন। গরম তোরে, গরম তো হবে। তুমি লো তোমার দুজন চমসলা সে তো পেটে গিয়ে জাম্পিং হলো। বুঝতে পারছি না কেমন হবে, পুরোটা খেলে বুঝতে পারবো কেমন হবে। কেমন লাগছে বলো? খারাপ লাগেনি, জিনিসটা কি মোমোর মতো? মোমোর মতোই, ভিতরে চিকেন স্টিম করা। চিকেন স্টিম করা, বাইটটা মোমো যেরকম হয় সেইভাবে। ব্যাস ব্যাস, ইট দিয়ে আর ভাঙেনি। আরে কি সিমেন্ট দিয়ে তৈরি নাকি? সিমেন্ট দিয়ে তৈরি নাকি? হ্যাঁ। কি চুল হবে?
সকাল থেকে প্রচুর হেঁটে হেঁটে আমাদের হাতে পায়ে সমস্ত ব্যথা ধরে গেছে, তো ঘুরে ঘুরে আবার সেই চক আর মেল রোড এই করছি, মানে সন্ধ্যে থেকে আবার এই হচ্ছে চিত্তরঞ্জন দাসের বাড়ি থেকে আসার পর থেকে এই সব হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া হলো, এই করে দেখছি আজকে কিন্তু এইখানে বাজার দোকান সমস্ত বন্ধ, মানে অফ ডে এখানকার, কিন্তু তবুও কিন্তু মেল রোড আর এই যে চক সারাউন্ডিং যে অঞ্চলটা আছে সেটা কিন্তু একদম জমজমাট। তো যাই হোক, আমি এখানেই ভিডিওটা শেষ করছি, ক্লান্ত হয়ে গেছি একদম। এরপরে আমরা হোটেলে ফিরে যাব। আজকের ঘোরাঘুরি মোটামুটি এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওয়ে অবশ্যই আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সঙ্গে থাকুন। আজকের মতো বিদায়, টাটা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।